বর্ষাকালটা তবে পড়েই গেল কলকাতায়। ব্যোমকেশের হাতেও এখন তেমন একটা কাজ নেই। সে এখন কোনো জটিল কেসের অপেক্ষায় দিন গুনছে। ওকে জিজ্ঞেস করলেই বলে, বুঝলি ভাইয়া, অনেকদিন ধরেই না মনটা কেমন উসকুস করছে। একটা জটিল রহস্যের সমাধান না করতে পারলে আমার মাথাটা ঠিক খোলে না। কিন্তু আজকাল আর সেই রকম মাথা খাটানো অপরাধী আছে কোথায়? সবই তো ছিচকে চোর, আর না হলে খুনের আসামি। আমি বুঝলাম আমার বন্ধু তার পেশাটিকে কাজে না লাগাতে পেরে বেজায় অলসভাবে দিন যাপন করছে। আমি আর কি করি, জানলার বাইরে তাকিয়ে আছি। কি সুন্দরী না বর্ষার এই দিনগুলো। শহর কলকাতার বড় বড় ইমারতগুলোর দামি আর জৌলুস রং আজ ফিকে বর্ষার এই বৃষ্টি সমস্ত কিছু ভিজিয়ে দিয়েছে। কাল সারা রাত বৃষ্টি হওয়ায় রাতের রাস্তার বাতিগুলো এই দিনের বেলায়ও কেউ আর নেভায়নি। আকাশে সবসময় যেন চলছে অজস্র কলরব আর কালো মেঘরাশির মেলা। মেঘেরা যেন আজ তার সমস্ত কান্না উজাড় করে বড় বিষাদে চোখের জল ফেলেই চলেছে। মাঝে মাঝে যেন এই লেখক মন আকাশটাকে ডেকে জানতে ইচ্ছে করে সে এত কাঁদছে কেন, তার কিসের এত দুঃখ। মন হারিয়ে যেতে চায় বৃষ্টি ভেজা দিনগুলোতে অদ্ভুত এক মায়াময় জগতে। বৃষ্টি এলে সবচেয়ে বেশি ভালো লাগে খিচুড়ি আর বেগুন ভাজা। তাই আজ সকাল থেকে যখন ঝিরঝিরে বৃষ্টি নিয়ে আকাশ কালো করে এলো, তখন ব্যোমকেশ তার কাজের টেবিলের ওপর দুটো হাত রেখে ঘোষণার ভঙ্গিতে বলল, পুটিরাম, আজ বেশ জম্পেশ করে খিচুড়ি আর বেগুনি করো, ওগুলো ছাড়া দিনটা জমবে না। এরপর দুপুরের খাওয়াটা আমাদের বেশ ভালোই জমল। শুধু জমল বললে ভুল হবে, পুটিরামের হাতের রান্নার গুণেই হোক কিংবা খিদের জন্যেই হোক, খেয়ে যখন উঠলাম বুঝলাম বাড়াবাড়ি রকমের খাওয়া হয়ে গেছে। দুপুরের ভাত ঘুমটা একটু বেশিই হয়ে গিয়েছিল। যখন উঠলাম তখন প্রায় সন্ধে। পুটিরাম ততক্ষণে আমাদের চা দিয়েছে। চা খেতে খেতে ব্যোমকেশের সাথে কথা হচ্ছিল। ঠিক এমন সময় বাইরে থেকে দরজায় খুব জোরে জোরে কড়া নাড়া শব্দ শুনতে পেলাম। একবার না, পরপর দুইবার। আমি এবার ব্যোমকেশের দিকে তাকিয়ে বললাম, এই অসময়ে বিকেল বিকেল কে আবার হেসে হাজির হলো বলো তো? তোমায় কি কেউ আসবে বলে রেখেছিল? ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে মাথা নেড়ে না জানিয়ে দিল। তারপর নিজেই বলল, যিনি এসেছেন তিনি একজন পুরুষ। আশা করা যায় তার মানসিক অবস্থা খুব একটা ভালো নয়, আর চোখের নিচে কালি থাকলেও অবাক হব না। বুঝলে ভাইয়া, ভালো একটা জটিল কেস নিয়ে এসেছেন মনে হচ্ছে ভদ্রলোক। তাও অনেকদিন পর একটু মাথা কাটানোর সুযোগ পাওয়া যাবে। আমি ব্যোমকেশের এই বিশেষ ক্ষমতাটার পরিচয় বহুবার পেয়েছি। সে কোনো ব্যক্তিকে না দেখেই তার সম্পর্কে অনেক কিছু তথ্য বলে দিতে পারে, যেমন এই আগন্তুক লোকটির সম্পর্কে ও বলে দিল। আমি তৎক্ষণাৎ তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি করে বুঝলে? আর এমন মনে হওয়ার কারণটা কি? ব্যোমকেশ হেসে উত্তর দিল, খুব সহজে। চোখ কান খোলা রাখলে তুমিও বলতে পারতে। প্রথমত বাইরের আগন্তুক একজন পুরুষ অনুমান করলাম, কারণ তার দরজা ধাক্কা দেওয়ার যে জোর সেটা একজন পুরুষের পক্ষেই সম্ভব। দ্বিতীয় অনুমান, তিনি এখন মানসিক অশান্তিতে আছে, কারণ তুমিও জানো আমাদের বাড়ির বাইরে ডোরবেল লাগানো আছে। তবুও মানুষটি এতটাই অন্যমনস্ক যে সে সেটি লক্ষ্যই করতে পারেনি। ব্যোমকেশ এত সহজে ব্যাপারটা বুঝিয়ে দিল যে মনে হয় এটা তো যে কেউ অনুমান করতে পারত। তবুও আমার বন্ধুটির এই রকম অসাধারণ ক্ষমতা যতবার দেখি ততবারই অবাক হই। সে যাই হোক, ঘরে এসে যিনি ঢুকলেন তিনি আমাদের দেখে হাত জোর করে নমস্কার করলেন। আমি এই ফাঁকে তার আপাদমস্তক একবার দেখে নিলাম। পরনে নীল রঙের জামা আর কালো প্যান্ট, পায়ে হয়তো বুট বা ওই জাতীয় কিছু একটা ছিল, তবে এখন তার বদলে খালি পা। তবে মুখের রঙের সাথে পায়ের রঙের ফারাক এতটাই স্পষ্ট যে বোঝা যায় বেশিরভাগ সময় তার পায়ের পাতা ঢাকাই থাকে। মুখে সুন্দর করে কামানো দাড়ি, তবে বেশ বড় লম্বা গোঁফ। মাথার কালো চুল লম্বা হয়ে কাঁধের কাছে পড়েছে, লম্বা প্রশস্ত কপাল। কিন্তু ব্যোমকেশের করা অনুমান অনুযায়ী সত্যি লোকটির চোখ যেন কোটরে বসে গেছে, আর চোখের নিচে এমনভাবে কালি পড়েছে যে মনে হচ্ছিল ভদ্রলোক হয়তো 3-4 দিন ঘুমোননি। মুখের রং সামান্য ফর্সার দিকে হলেও বোঝাই যাচ্ছে তার রোদে তেমন একটা বেরোন না। ভদ্রলোক হাত জোর করে বললেন, যদি ভুল না করি আপনি ব্যোমকেশ, মানে ওই ডিটেকটিভ ব্যোমকেশ বাবু। ব্যোমকেশ প্রতি নমস্কার করে বলল, বসুন। হ্যাঁ, তবে ডিটেকটিভ কিংবা গোয়েন্দা নই, আমি সত্যান্বেষী।
আচ্ছা আচ্ছা, আসলে আপনার কাছে এই অসময়ে আসার একটা কারণ রয়েছে। বলে কথাটা শেষ হওয়ার আগেই ব্যোমকেশ বলল, আপনার 3 দিন ভালোই ধকল গেছে মনে হচ্ছে। রাতের ঘুম নেই, দাড়িটা অগোছালো। তার মানে বলা যায় আপনি কয়েকদিন ভালো মতো মানসিক অশান্তির সম্মুখীন হয়েছেন, তাই তো? আর পকেটে চিঠিটা দেখে অনুমান করতে পারছি সেটা কোনো উকিলের চিঠি। শিলমোহর দেখেই স্পষ্ট। বলুন কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। লোকটা খানিকক্ষণ হতভম্ব হয়ে গেল, তারপর বলল, আপনার লক্ষ্য করার ক্ষমতা বেশ ভালো। হ্যাঁ, আমি এই কয়েকদিন বেশ অসুবিধায় পড়েছি, কিন্তু কিছুতেই সেটা থেকে বের হতে পারছি না। তার জন্যই আপনার কাছে আসা। বুঝলাম। এবার আপনি বলুন আপনার সমস্যাটা কি, আর সবটা আমাকে নির্দ্বিধায় খুলে বলবেন, কিছু যেন বাদ না যায়। আর আপনার চা চলবে তো? ভদ্রলোক মাথা নেড়ে সম্মতি জানাতেই পুঁটিরামের ওপর আবার চা আনার হুকুম পড়ল। চা আসার সাথে সাথেই ভদ্রলোক এবার চায়ে একটা চুমুক দিয়ে বলা শুরু করলেন, নমস্কার, আমার নাম অংশুমান সামন্ত। আমি এখন এই কলকাতা শহরে প্রেসিডেন্সি কলেজের অধ্যাপনা করি। আসলে ছোট থেকেই আমি গ্রামের বাড়িতে মানুষ। প্রায় 10 বছর আগে বাবার কলকাতায় আসার সুবাদে আমিও এখানে আসার সুযোগ ঘটে। আর আমি স্বাদ পাই উচ্চ শিক্ষার। টাকা পয়সা সবকিছুর বদলে আমার নেশা হয় শুধুমাত্র পড়াশোনা। আমি ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করি, আর এখন এই অধ্যাপনায় আমার জীবন বলতে পারে। তবে এর মধ্যে এই রসিকহীন জীবনে একটি রহস্যের আবির্ভাব হয়েছে, সেটার ব্যাপারে আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। আচ্ছা, তারপর বলুন। হ্যাঁ, বলছি। আসলে আগেই বলেছি, আমার ছেলেবেলা কেটেছে গ্রামে। বর্ধমানের কাছে একটা গ্রামে আমার গ্রামের বাড়ি ছিল। বাবা কোনোদিনও খুব একটা অর্থনৈতিকভাবে সচ্ছল ছিলেন না, তবু তিনি আমাকে পড়াশোনাতে কোনো দিন কোনো কিছুর অভাব বোধ করতে দেননি। এবার আসি আসল কথা। আমার বাবারা মোট 2 ভাই। বাবার দাদা মানে আমার জ্যাঠামশাই, নাম নিহার সামন্ত। তিনি সেই গ্রামেই থাকতেন, আর তিনি তার জীবনে ব্যবসা করার দরুন বহু টাকা আর জমি জমা করেছিলেন। প্রচুর বলতে প্রচুর। তার এখন স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ অনেক। এখনো বলতে গেলে সেই গ্রামের বেশিরভাগ ভাগ চাষিরা ওনার কাছেই কাজ করেন। একটি বড় রাইস মিল এবং বাজারে চালের ব্যবসাও আছে বড় সড়ো। কিন্তু ওনার এত কিছু থাকলেও একটাই সমস্যা, তিনি কিন্তু বিয়ে করেননি। ওনার এখন বয়স বলতে গেলে প্রায় 60 বছরের কাছাকাছি হবে। তাই সন্তান না হওয়ার জন্য আমাকে তিনি প্রচন্ড পরিমাণে ভালোবাসতেন। গ্রামে থাকতে আমার এমন কোনো শখ নেই তিনি পূরণ করেননি। শহরে থাকাকালীন আমার জন্য তিনি প্রতি মাসে টাকা পাঠাতেন। বাবার আর্থিক অবস্থা ভালো না হলেও ওনার জন্য আমার পড়াশোনার দিক দিয়ে কোনো বাধা পড়েনি। তবে আমার উচ্চশিক্ষা শেষ হওয়ার পর তিনি আমাকে একদিন গ্রামে ফিরে আসার জন্য চিঠি লেখেন। আমিও জ্যাঠামশাইকে খুব ভালোবাসতাম, তাই দেরি করিনি। ওনার কথা অমান্য করার ক্ষমতা আমার ছিল না, তাই তাড়াহুড়ি করেই ছুটে আসি গ্রামে। আর সেখানে ফিরেই আমার জ্যাঠামশাই আমাকে ডেকে পাঠান ওনার ঘরে। তবে ব্যোমকেশ বাবু, আমি আপনাকে যে ঘটনার কথা বলছি সেটা কিন্তু আজ থেকে 5 বছর আগের কথা। আমি ওনার কাছে যেতেই তিনি আমাকে টেনে নিয়ে বললেন, বাবা অংশুমান, তুমি তো সবই জানো, সবই বোঝো। আমার এখন বয়স হয়েছে, কয়দিন আর বাঁচবো, আজ আছি কাল নেই। তাই আমি ঠিক করেছি আমার সমস্ত সম্পত্তি আর ব্যবসা সব তোমার নামে করে আমি একটু শান্তি পাবো। তুমি এখন শিক্ষিত হয়েছো, উচ্চ শিক্ষা লাভ করেছো, তোমার থেকে সুযোগ্য আর কেউ হবে না আমার এই সম্পত্তি দেখাশোনার জন্য। এবার তুমি বড় হয়েছো বাবা, নিজেই নিজের পুরো জ্যাঠার সম্পত্তি বুঝে নাও। ব্যোমকেশ হেসে বলল, তবে তো আপনার ভাগ্য অত্যন্ত ভালো বলতে হবে অংশুমান বাবু। বিশুমার কপাল সবার ভাগ্যে জোটে না। সেটাই তো সমস্যা, কারণ আমি ঠিক করেছিলাম আমি উচ্চ শিক্ষা লাভ করার পর আরো নিজেকে শিক্ষার মাধ্যমে ডুবিয়ে দেব, আর তার জন্য আমি অধ্যাপনার চাকরিটাও পেয়ে যাই। নিজের পায়ে দাঁড়িয়ে ঠিক করলাম সেটাই চালিয়ে যাব।
তাই আমি নিজের সোনার কপালযুক্ত ভাগ্যকে ঠেলে দিই আর জ্যাঠামশাইকে নিজের স্বপ্নের কথা জানাই। আমি কোনোদিনও ওনার কথা অমান্য করিনি, তবে সেই দিন আমি ওনার সেই কথা মানতে পারিনি। তাই তিনি আমাকে রেগে গিয়েই বললেন, ঠিক আছে অংশুমান, আজ তুমি এই সম্পত্তি নিতে অস্বীকার করেছো, তবে কয়েক বছর পর আমি হয়তো যখন থাকবো না, আমার অবর্তমানে এই সব কিছু তোমারই হবে। তবে তখন কিন্তু এত সহজে তুমি এগুলো পাবে না। তুমি উচ্চশিক্ষিত হওয়ার জন্য তোমাকে কিন্তু নিজের বুদ্ধির পরিচয় দিয়েই এগুলো লাভ করতে হবে। সেই বুদ্ধির পরিচয় দেওয়ার জন্য প্রস্তুত থেকো। আর ব্যোমকেশ বাবু, সেই বুদ্ধির পরিচয় দেওয়ার দিন যে আজ 5 বছর পর আসবে সেটা আশা করিনি। এই দেখুন এটা। বলে ভদ্রলোক নিজের পকেট থেকে উকিলের শিলমোহর লাগানো একটা কাগজ এগিয়ে দিল ব্যোমকেশের দিকে। ব্যোমকেশ হাতে নিতেই আমি বুঝলাম সেটা একটা চিঠি, আর সেটা যে ভদ্রলোকের জ্যাঠামশাইয়ের তার বলে দিতে হয় না। সেই চিঠির ভাষা কিছুটা এমন। প্রিয় অংশুমান, আশা করি তুমি আর তোমার বাবা খুব ভালো আছো। কলিকাতা শহরে থাকো আর উচ্চশিক্ষায় ভূষিত তুমি এখন। তাই এই গেঁয়ো জ্যাঠামশাইয়ের কথা আর মনে পড়বে কোথায়? তুমি যে একটি বড় কলেজে অধ্যাপনার কাজ করছো, সেটা শুনে রোজ আমার বুক গর্বে ভরে ওঠে। তবুও তোমাকে বলা ছিল, আমার সেই কথাটা মনে আছে তো? আমি বলেছিলাম আমার অবর্তমানে তোমাকে পরীক্ষা দিয়ে আমার সমস্ত সম্পত্তি বুঝে নিতে হবে। আমার এখন বয়স অনেকটাই বেশি, তাই আমি ঠিক করি এই বয়সে নিজের শেষ জীবনটা ঈশ্বরের চিন্তায় দিন গুনিব। তাই এই সমস্ত সম্পত্তি তোমাকে বুঝে নিতে বলে গেলাম। উকিলবাবুর হাতে এই চিঠি আমি লিখে দিয়ে গেলাম। তুমি যখন এটি পড়িবে, তখন আমি হয়তো ঈশ্বরের চিন্তায় তীর্থে পাড়ি দিয়েছি। তবে আমি যাবার আগে কিন্তু উইল করে গেলাম। সেই উইলটি তোমাকে তোমার বুদ্ধির পরিচয় দিয়ে খুঁজে বার করতে হবে। আর সেই উইলটি যদি পেয়েও যাও, আরও এক বড় বুদ্ধির পরীক্ষা তোমার জন্য অপেক্ষা করবে। তবে সেটি ক্রমশ প্রকাশ্য। আর তুমি যদি নিজের বুদ্ধির পরিচয় দিয়ে সেই উইল আর সেই ধাঁধা উদ্ধার করতে না পারো, আমার সমস্ত সম্পত্তি আর ব্যবসা একটি সংস্থার হয়ে যাবে, যারা ছোট ছোট বাচ্চাদের শিক্ষা ও বৃদ্ধ মানুষের খাবার যোগান দেয়। তাই বুঝতেই পারছো, আমার চিঠিটা পাওয়া মাত্র তোমাকে তোমার বুদ্ধির পরিচয় দেবার জন্য আমন্ত্রণ জানানো রইল। উকিলবাবুর কাছে সব বলাই রইল, উনি ওনার সাধ্যমতো তোমাকে সাহায্য করবেন। তোমার বুদ্ধির উপর আমার ভরসা আছে। নিজের উচ্চ শিক্ষার পরিচয় দিও। তোমার দীর্ঘ আয়ুর জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব। ইতি তোমার প্রিয় জ্যাঠামশাই, নিহার সামন্ত। ব্যোমকেশ পুরোটা মন দিয়ে পড়ে বলে উঠল, অংশুমানবাবু, তার মানে আপনার জ্যাঠামশাই এখন তীর্থে গমন করেছেন আশা করি, আর তারপরেই আপনি আমার কাছে এই রহস্যের সমাধানের উদ্দেশ্যে এসেছেন আশা করি। কিন্তু আপনার জ্যাঠামশাই যে আপনার নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে সেটি উদ্ঘাটন করতে বলেছিলেন, আমার এখানে হস্তক্ষেপ করাটা কি খুব ঠিক কাজ হবে বলে আপনার মনে হয়? অংশুমানবাবু ব্যোমকেশের কথাটা শোনা মাত্র একটু মিনতির সুরে বলল, ব্যোমকেশ বাবু, আমি আমার দিক থেকে যতটা চেষ্টা করার করে দিয়েছি। জ্যাঠামশাইয়ের ঘর বা বাড়ি কোনো অংশ আমি বাদ রাখিনি, কিন্তু সবকিছু করে প্রায় 4 দিন অক্লান্ত পরিশ্রম করেও আমি বিফল হয়েছি। এবার আপনি আমার শেষ ভরসা। আর উকিল কাকার দিয়ে অনুমতিও নিয়েছি যে আমি আমার অন্য কোনো বন্ধুর সাহায্য নিতে পারি। তিনি আমায় না করেননি, তবে ওনার এই বিশ্বাস যে কেউ নাকি সেই উইল খুঁজে বার করতে পারবে না। আমি চাই আপনারা আমার বন্ধু সেজে আসুন আমার জ্যাঠামশাইয়ের বাড়ি। আপনার যত টাকা লাগে আমি দেব,
তবে আমার পারিবারিক সম্পত্তি যাতে কিছু না করেই হাতছাড়া হয়ে যাবে সেটা আমি হতে দিতে পারি না। আচ্ছা, বুঝলাম। আমি এই সমস্ত কেস হাতে নিই না, তবে এখন কয়েকদিন ফাঁকাই আছি। একসঙ্গে মাথা ঘামানোর মতো সুযোগ আর বর্ধমানের দিকের গ্রামের দৃশ্য উপভোগ করার জন্য কেসটা আমি নিলাম। তবে আমি আশা করছি আপনি আমাদের সঙ্গে যাবেন তো? অবশ্যই আপনাদের সাথে যাব, আর আপনাদের থাকা খাওয়ার সেখানে কোনো অসুবিধা হবে না, কারণ জ্যাঠামশাই এর চাকর সঞ্জয় কাকা আছেন সেখানেই, আর আমাদের সেই বাড়িতে থাকার বন্দোবস্ত করা হবে। তবে আমরা কবে বেরোবো অংশুমান বাবু? আমি আর আমার এই বন্ধু দুইজনই যাব। কিন্তু আপনি কাল ফাঁকা হলে আমরা সকাল সকালই বেরিয়ে পড়ব। যত তাড়াতাড়ি আপনি এই রহস্য থেকে আমাকে মুক্তি দেবেন ততই আমার শান্তি। আচ্ছা, তাই কথা রইল। আমরা কাল সকাল 8টা নাগাদ হাওড়া স্টেশনে একসঙ্গে হব। তারপরেই বর্ধমানগামী একটি লোকালে উঠলেই তো হয়ে গেল। ঠিক আছে। অনেক ধন্যবাদ ব্যোমকেশ বাবু। আমি এখন তাহলে চলি। আমার ব্যাপারটা আপনি ভেবে দেখবেন তা আমি অবশ্য আশাই করিনি। বলেই যেন কিছু ভুলে গেছিলেন এই মনে পড়ল। বলে একটা সাদা খাম পকেট থেকে বার করে টেবিলের উপরে রেখে বলল, এতে কিছু অ্যাডভান্স রইল, বাকিটা। কথা শেষ না করে অংশুমানবাবু বেরিয়ে যাওয়ার আগেই ব্যোমকেশ বেশ কায়দা করে খামটা তুলে তার পাশে রাখল। সে যাই হোক, পরের দিন সকালে আমরা যথাসময়ে ট্রেনে উঠলাম। শহরের সেই বড় বড় ইমারতের কাঠামো ছাড়িয়ে যখন বেরোলাম, চোখের সামনে খোলা মাঠ ভেসে উঠল। আমাদের ট্রেন গাড়ির জানলা দিয়ে বেশ ভালো ঠান্ডা বাতাস আসছিল। আমি আর ব্যোমকেশ বুক ভরে বাইরের গ্রামের হাওয়া নিজের ভেতরে নিলাম। আসলে শহরের মানুষ এইরকম সুন্দর দৃশ্য আর পরিশুদ্ধ বাতাস পাবো কি? শহরের থেকে এসব ঢের গুণ বেশি ভালো। কিন্তু আমার মন তখন পড়ে আছে বরাবরের মতো বাইরের দিকেই। চারপাশে তখন প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মন্ত্রমুগ্ধ করে রেখেছে। চারিপাশে সবুজের সমারোহ, মাঠে চারিপাশে শুধু সবুজ আর সবুজ ধানের ক্ষেত দেখা যাচ্ছে। যতদূর চোখ যায় শুধু সুদূর প্রসারী বনজঙ্গল আর মাঠঘাট। তখন দুর্গাপূজা আসতে আরও অল্প দিন বাকি, তাই এপাশে ওপাশে শত শত কাশফুলও ফুটে থাকতে দেখলাম। আমার চোখ যেন ওই জানলাটার বাইরে অদ্ভুত আর একটা অন্য জগৎকে দেখতে পাচ্ছিল। সত্যি সবকিছু যেন স্বপ্নের মতো, আর আমি সেই স্বপ্নের দুনিয়ায় হারিয়ে যাচ্ছি। প্রায় 2.5 ঘন্টার সমস্ত পথ শেষ করে ট্রেনটা শেষমেশ আমাদের পৌঁছে দিল বর্ধমান স্টেশন। স্টেশন দিয়ে একটা গাড়ি ভাড়া করে নিয়ে আমরা পৌঁছে গেলাম অংশুমানবাবুর জ্যাঠামশাইয়ের বাড়ি। জায়গাটা গ্রাম্য হলে কি হবে, জ্যাঠামশাই যে ভালো সম্পত্তির মালিক ছিলেন তা তার বাড়ি দেখেই অনুমান করা যায়। পুরনো আমলের পেল্লাই একটা দোতলা বাড়ি। বাড়ির সামনেই যা বড় সাজানো বাগান রয়েছে তাতেই চোখ জুড়িয়ে যায়। পাথর বেছানো পথ দিয়ে আমরা এগিয়ে গেলাম গেটের কাছে। বাড়িটা সাদা রঙের হলেও এখন দুপুরের আলোতে সেটা যেন আলাদা একটা উজ্জ্বলভাবে নিজেকে ফুটিয়ে তুলছে। তার কারণ হয়তো পাথরের কাজ। বাড়িতে পৌঁছেই অংশুমানবাবু আমাদের দোতলার একটা ঘর খুলে দিয়ে সেইখানেই বিশ্রাম নিতে বললেন। অতটা পথের ক্লান্তি, তাই কিছুক্ষণের জন্য একটু গড়িয়ে নিলাম। ব্যোমকেশ কিন্তু দেখলাম বাইরের বারান্দায় দাঁড়িয়ে নিচের বাগানটা ভালো করে পর্যবেক্ষণ করতে করতে একটা সিগারেট ধ্বংস করে ফেলল। আমি ওকে ঠাট্টার সুরে বললাম, তা ভায়া, এই বাড়িতে পা দেওয়া মাত্র তোমার সত্যান্বেষণ শুরু হয়ে গেল নাকি? হ্যাঁ, তোমার তো অনেক কিছুই আগে থেকে আঁচ করার অভিজ্ঞতা আছে, তা আজ কিছু বুঝতে পারলে নাকি? ব্যোমকেশ একটু হেসে বলল, বুঝলে অজিত, দেখে কি স্বর্গে গেলেও ধান ভাঙে। আমার কাজটাও তেমনই। তবে একটা জিনিস ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে, আমাদের ঘরের নিচেই বাগানের মধ্যে একটা ঘর রয়েছে। ঘরটি যে এই বাড়ির মালির সেটা অনুমান করা যাচ্ছে। আসলে বাড়ির বাগানটা এত সুন্দর, আর তার জন্য আশা করি মালির পরিচর্যা প্রয়োজন রোজ। আর এই বাগানের এক স্থানে অল্প কয়েকটি ইট আর সিমেন্ট বালি জমতে দেখলাম, আর সেটা টাটকা কিনা একটু পরীক্ষা করতে হবে। বিকালে বাগানটা একটু ঘুরে দেখবো, বুঝলে ভাইয়া? এখন এতটাই বুঝতে পারলাম, বাকিটা দেখি কতটা কি বুঝতে পারা যায়। কথাটা শেষ করার সাথে সাথেই একজন বয়স্ক ভদ্রলোক আমাদের ঘরে উঁকি মেরে বললেন, আপনাকে দুপুরের খাওয়ার বন্দোবস্ত করছি, আপনারা নিচে আইসা খাইয়া লন।
বাবু আপনাকে জন্য অপেক্ষা করতেছেন নিচে খাবার টেবিলে। আইসেন আইসেন। লোকটা কি আমাদের দরজার বাইরেই দাঁড়িয়েছিল নাকি? আড়ি পেতে কথা শোনার অভ্যেস আছে নাকি? হ্যাঁ। আর এই যে জ্যাঠামশাইয়ের পুরনো চাকর সঞ্জয় কাকা, তা তো সহজেই অনুমান করা যায়। দোহারা রোগা চেহারার একজন মানুষ, পরনে খালি একটা খাটো ধুতি আর গলায় ঝুলছে একটা গামছা। লোকটাকে দেখে কেমন যেন নিরীহ গোবেচারা ধাতের বলে মনে হলো আমার। লোকটা কথাটা বলে দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু ব্যোমকেশ তাকে থামিয়ে বলল, আপনার নাম সঞ্জয় কাকা আশা করি। অংশুমান বাবুর কাছে আপনার নাম অনেকবার শুনেছি। আপনি নিহার বাবুর কাছে কতদিন হলো কাজ করছেন? আর বাগানের যে মালির ঘরটা চোখে পড়লো, সেখানে সেই মালি বা কতদিন এই বাড়িতে আছে? লোকটা বোধ করি আশা করেনি যে ব্যোমকেশ তাকে খুঁচিয়ে কিছু প্রশ্ন করতে পারে, তাই সে আমতা আমতা করে বলল, আগে আমি বাবুর সাথে আসি তাও বছর 30 তো হয়ে গেল। বাবুই হলেন আমার মাই বাপ। বাবুকে সারে জামু কোথা? আর এত বড় বাড়ি আমি না থাকলে দেখবি কে? আর মালি ভাইয়া তো আইসে এই বাড়িতে তাও বছর খানেক হইল। হঠাৎ বাবুর আগের বছর ওই বাগান করার শখ জাগে, তাই ওই তারপরেই ওই সামনের ওই ফাঁকা জায়গাটা লোক রেখে এইসব তৈরি করায়। লোকটা ভালো, তবে ও একটু মুখ চোরা, বুঝলেন? ওই কারো লগে তেমন কথা কইতে চায় না, ওই নিজের মতো নিজে কাজ করে, ও ওইরকমই থাকে। তোমার বাবু কয়দিন হলো তীর্থে গেছেন? আর তোমাকে কি কোনো উইলের কথা বলে গেছেন তিনি? আর নিহার বাবুর উইল সম্বন্ধে কিছু জানো? হ্যাঁ, বাবু আমারে সবটাই বলে গেছিলেন, তবে সেটি যে তিনি যাওয়ার আগে কোথায় লুকিয়ে গেছেন তার ব্যাপারে আমায় কিছু বলেননি। আর বাবু গেছেন ওই 1 সপ্তাহ তো হয়েই গেল। যাওয়ার আগে উকিল বাবু তো এসেও ছিলেন দেখছিলাম। আচ্ছা, এই বাড়িতে কি কয়েকদিনের মধ্যে সিমেন্ট বা ইটবালির কাজ হয়েছে? না না না, ওই সব কিছু তো হয় নাই। এত বড় বাড়ি, আমি সব কিছুর দেখাশোনা করি, হলে সেটা আমি জানতাম। আইসা আইসা আপনারা সব নিচে আইসেন, খাইয়া লন। বলে লোকটা ঘর থেকে তড়িঘড়ি বেরিয়ে গেল। ব্যোমকেশ আমার দিকে সামান্য তাকিয়ে হেসে বলল, লোকটা শেষের কথাগুলো ডাহা মিথ্যে বলে বেরিয়ে গেল। আসলে এই সরল মানুষগুলো মিথ্যে কথা বলার সময় একটু ইতস্তত ভাব কাজ করে, তা তাদের চোখ দেখলেই আন্দাজ করা যায়। থাক, অনেক হয়েছে, এবার একটু ডান হাতের কাজটাও সেরে নি, কি বলো ভাইয়া? দুপুরের খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো। বড় সাইজের পমফ্রেট মাছ, দেশি মাংস, গরম গরম ধোঁয়া ওঠা ভাত, আর শেষ পাতে মিষ্টি। খাওয়া দাওয়াটা বেশ ভারী হওয়ার জন্য আমি আর ব্যোমকেশ দুপুরের দিকটা একটু গড়িয়ে নিলাম। বিকেল হওয়ার সাথে সাথেই আমি আর ব্যোমকেশ নিচে গিয়ে বাগানটা একটু ভালো মতন করে ঘুরছিলাম। এখন শীতকাল নয়, তবু অনেক রকমের ফুল ফুটে রয়েছে এদিক ওদিক। ব্যোমকেশ দেখলাম এগিয়ে গেল বাগানের সেই প্রান্তে, যেখানে কয়েকটা গোটাখানেক ইট আর সিমেন্টের প্রলেপ লক্ষ্য করা যাচ্ছে। আমি বুঝতে পারলাম না ওইখানেও কি করছে। একবার যেন ব্যোমকেশকে নিচে ঝুঁকে সেইগুলো পরীক্ষা করতেও লক্ষ্য করলাম। আমি বাগানের গাছগাছালি দেখায় মনোনিবেশ করলাম। ঠিক এমন সময় হঠাৎ পুরো বাগানে এত ফুল গাছ আর বাগান সাজানোর গাছের মধ্যে একটা ছোটখাটো লেবু গাছ চোখে পড়ল। ব্যোমকেশ ততক্ষণে আমার পাশে এসে দাঁড়িয়েছে, ওর মুখে তখন হাসি। আমি জিজ্ঞেস করলাম, হাসছো যে ভায়া, কিছু বুঝতে পারলে নাকি? সিমেন্টের প্রলেপটা পাতলা, একবার হাত দিতেই ভেঙে গেল, আর ইটগুলোও নতুনের দিকে। সঞ্জয় কাকার প্রথম মিথ্যে ধরা পড়ে গেল। আরে এটা এখানে কি করছে? বড়ই অদ্ভুত ব্যাপার তো। ব্যোমকেশ যেন বাগানের এত গাছের মধ্যে ওই লেবু গাছটা দেখে অদ্ভুতভাবে চমকে উঠল। তারপর এগিয়ে গেল বাগানের মালির ঘরটার দিকে। আমরা পাশের ফুল গাছগুলো পেরিয়ে এগোতেই চোখে পড়ল লোকটাকে। বয়স প্রায় 60-এরও বেশি হবে, শরীরে একটুকুও মেদ নেই, তবে লোকটা এতটা স্বাস্থ্যবান যে লোকটিকে মালি বলে মনেই হয় না। মুখে সাদা পাকা দাড়ি আর একটা মোটা পাকানো গোঁফটা তার বয়স যেন আর বাড়তে দেয়নি। আসলে বহু জায়গার মানুষদের শরীরের গড়ন এক এক রকম হয়। যেমন পাঞ্জাবিদের বয়স যতই হোক না কেন, তারা সবসময় স্বাস্থ্যবান হয়। লোকটাকেও আমার সেই রকমই মনে হলো। আমরা যে ওনার পেছনে এসে দাঁড়িয়েছি সেটা উনি ভালো মতোই লক্ষ্য করতে পারছেন, তবে কোনো কথা বলছেন না।
লোকটা তখন একটা লোহার ছেনি নিয়ে মাটি তৈরিতে ব্যস্ত। ব্যোমকেশ তার দিকে এগিয়ে গিয়ে বলল, নমস্কার, আমি আপনাদের বাড়িতে অতিথি হয়ে এসেছি। আপনার অংশুমান দাদাবাবুর বন্ধু আমি। সাধারণ আপনার হাতের কাজ, এত সুন্দর বাগানটা আপনি তৈরি করেছেন দেখে মন জুড়িয়ে গেল। আমি জানি ব্যোমকেশ কিভাবে লোকের কাজের প্রশংসা করে তার থেকে কথা বার করতে পারে। এই লোকটার কিন্তু কোনো হেলদোল লক্ষ্য করতে পারলাম না। সে যেমন বসেছিল তেমনই বসে রইল, খালি ইশারায় মাথা নেড়ে বুঝিয়ে দিল ধন্যবাদ। ব্যোমকেশ এসে বলল, আচ্ছা, নিহারবাবু কি খুব লেবু খেতেন নাকি? গাছে তো এখনো অনেক কটাই হয়ে রয়েছে। এত সুন্দর বাগানে লেবু গাছটা কেমন জানি বেমানান ঠেকছে। এবার লোকটার দিক থেকে একটা অদ্ভুত খ্যানখ্যানে গলায় কথা শুনতে পেলাম। কোনো লোক যদি খুব কষ্ট করে কথা বলতে চায়, খানিকটা এমন শোনাবে। মনিব এই 3 মাস আগে এই গাছটা কোথা থেকে কিনে এনে আমাকে বাগানে লাগিয়ে বড় করতে বলেছিলেন। আমি তাই করেছি। তিনি লেবু খেতে ভালোবাসতেন কিনা জানি না, তবে তীর্থে যাবার আগে উনি রোজ বাগানে এসে খাবার আগে একটা করে লেবু ছিঁড়ে নিয়ে যেতেন। ব্যোমকেশ মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল, আচ্ছা কাকা, ওই যে সুন্দর সাদা ফুলটা দেখছি, ওটার নাম কি গো? বিদেশি ফুল গাছ মনে হয়। এখন বয়স হয়েছে, অত ফুলের নাম মনে থাকে না। লোক এসে গাছ দিয়ে যায়, আমি খালি বাগান তৈরি করে দিই। আচ্ছা, তোমার ঘরটা একটু দেখতে পারি? মুখে কিছু না বললেও লোকটা সম্মতি জানাতেই আমি আর ব্যোমকেশ এগিয়ে গেলাম ঘরটার দিকে। ছোট একচালা কাঠের বেড়ার ঘর, ওপরে টিনের ছাউনি দেওয়া। এখানে যে কোনো লোক থাকতে পারে সেটা ভাবনারও অতীত। তাও ব্যোমকেশ পুরো ঘরটার চারপাশটা ভালো করে, পুরনো তক্তপোষের নিচটা ভালো করে বিফল ভঙ্গিতে হাঁপ ছেড়ে বেরিয়ে এলো সেখান থেকে। আমরা আবার মালিটিকে নমস্কার জানিয়ে ঘরে ফিরে এলাম। আমরা যখন ফিরলাম তখন প্রায় সন্ধে হয়ে এসেছে। গ্রামের দিকে অন্ধকারটা যে ঝপ করে নামে তা আজ ভালো মতো অনুভব করতে পারলাম। আর একটু যেন শীত শীত লাগছিল। আমরা নিচে বসার ঘরে যাওয়ার সাথে সাথেই অংশুমানবাবু আমাদের সাথে বসলেন আর আমাদের জন্য সঞ্জয় কাকাকে চা আনতে বললেন। ব্যোমকেশ এবার বলল, আপনার জ্যাঠামশাইয়ের ঘরটা একবার দেখতে চাই। আর আপনি এই বাড়িতে আসলে কোন ঘরে থাকতেন সেটা একটু ভালো করে দেখতে চাই। এই বাড়ির কোনা কোনা আপনি চেনেন, তাই আপনার থেকে উপযুক্ত আমি কাউকে পাবো না যে আমায় এইগুলো ঘুরে দেখাবে। সঞ্জয় কাকা চাটা দিক, তার মধ্যে আমাদের কাজ শেষ হয়ে যাবে আশা করি। অগত্যা কি করব আমি? ব্যোমকেশ ও অংশুমানবাবুর সাথে সাথেই গেলাম। নিহার সামন্তের যে পুরনো দিনের জিনিসের শখ ছিল, তা ওনার ঘরেই এই পুরনো বিশাল পালঙ্কটা দেখলেই আঁচ করা যায়। ঘরের প্রতিটি জিনিসেই যেন সেই কালের ছাপ। ব্যোমকেশ ভালো করে ঘরের প্রতিটি কোণা, খাটের তলা, ড্রয়ার, আলমারির জায়গায় জায়গায় তন্ন তন্ন করে খুঁজে দেখল। ওকে খুঁজতে দেখে অংশুমানবাবু বললেন, আপনি বললে আমি আলমারিটা খুলে দিচ্ছি। আলমারির দরকারি কাগজপত্র রাখার জায়গাগুলো খুঁজে দেখতে পারে। তবে ওগুলো আমি আজ খুঁজে দেখেছি, কোথাও কিছু পাইনি। আপনার জ্যাঠামশাই এতটা বোকা নন। তিনি আপনার সঙ্গে যখন বুদ্ধির খেলা খেলতে চাইছেন, তবে ওইসব জায়গায় জিনিসটা পাওয়ার আশা নেই। আচ্ছা, ওটাই কি আপনার জ্যাঠামশাইয়ের ছবি অংশুমানবাবু? ব্যোমকেশ হাত দেখালো দেওয়ালে টাঙানো একটা অয়েল পেন্টিং পোর্ট্রেটের ওপর। একজন জমিদার গোছের লোক যেন সগৌরবে সেখানে বসে আছে। অসাধারণ ছবি, আঁকার হাত আর্টিস্টের তারিফ না করে পাওয়া যায় না। অংশুমানবাবু মাথা নেড়ে হ্যাঁ জানিয়ে দিলেন। ব্যোমকেশ এবার এগিয়ে গেল ছবিটার দিকে। তারপর প্রায় ঠায় 1 মিনিট সেই দিকে তাকিয়ে থেকে বলল, ছবিটা বোধ করি কয়েকদিনের মধ্যেই নিচের জায়গা থেকে নাড়ানো হয়েছিল হয়তো। ঠিক আছে, চলুন অংশুমানবাবু, আপনার ঘরটা একবার দেখব। এবার ব্যোমকেশ কিন্তু তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই অংশুমানবাবুর ঘরটা পুরোপুরি ভালো করে ঘুরে দেখল। আমরা আবার ফিরে এলাম বসার ঘরে। সঞ্জয় কাকা ততক্ষণে চা দিয়েছেন। আমরা চা খেতে খেতে এটা ওটা কথা বলছিলাম। ঠিক এমন সময় ব্যোমকেশ বলল, আপনার কেসের জট মোটামুটিভাবে ছাড়ানো হয়ে গেছে। কাল এবার আপনার উকিল কাকাকে এই বাড়িতে ডেকে নিন। একটু কথা বললে আমি বাকি ব্যাপারটা সহজেই অনুমান করতে পারবো। আর আশা করি কাল বিকেলের আগেই আপনার উইল আপনার হাতে চলে আসবে অংশুমানবাবু। আমি তো একেবারে অবাক। সারাদিন আমিও তো ব্যোমকেশের সাথেই ছিলাম। আমার তো চোখে পড়ল না ব্যাপারটা। কখন আর কিভাবে এই রহস্য ভেদ করে ফেলল ব্যোমকেশ? আর ওকে এতটা আত্মবিশ্বাসের সাথে কথা বলতে আমি আগে কখনো দেখিনি।
সে যাই হোক, নিজের মধ্যেই উত্তেজনা চেপে রাখলাম। কিন্তু অংশুমানবাবু সামলাতে না পেরে বলে উঠলেন, কখন, কিভাবে? চলুন তবে এক্ষুনি ওই উইলটি খুঁজে বার করি। উইলটি আপনি পাবেন ঠিক, আর সেটা যে কোথায় আছে সেটা আমি অনুমান করতে পারছি। তবে আপনি বা আমি কেউই সেটা এখন খুঁজে পাবো না। তার জন্য সঠিক লোকের প্রয়োজন। কালকের জন্য অপেক্ষা করুন, আশা করছি কাল সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। বলে ব্যোমকেশ ওর জামার ডান পকেটে হাত ঢুকিয়ে দিল। তারপর অত্যন্ত দুঃখিত সুরে বলল, এই রে ধুস, সিগারেটটা শেষ হয়ে গেছে। আমি একটু সামনে কোনো দোকান পাই কিনা দেখি। আপনারা বসুন, আমি একটু একটা কাজ সেরে আসছি। বলে ব্যোমকেশ সদর দরজা দিয়ে বেরিয়ে গেল। আমি জানি ব্যোমকেশের সিগারেট আনাটা একটা বাহানা মাত্র, ও বাইরে গেল অন্য কারণে। সে যাই হোক, আমি আর অংশুমানবাবু গল্প করেই কাটিয়ে দিলাম ঘণ্টাখানেক। রাত যখন প্রায় 8:30টার কাছাকাছি, তখন ব্যোমকেশ ঘরে ফিরল। ওকে তখন আমি একটু ফুরফুরে মেজাজেই দেখতে পেলাম। খাওয়া দাওয়া শেষ করে ব্যালকনিতে দাঁড়িয়ে 2টো সিগারেট শেষ করে দিল। ও হয়তো বাইরে দেখাচ্ছে এত শান্ত, কিন্তু ভেতরে হয়তো ছাড়িয়ে চলেছে হাজারো রহস্যের জট। পরের দিন সকালে যখন ঘুম ভাঙল, তখন প্রায় 8টার কাছাকাছি। সকাল সকাল চা পর্ব শেষ করে আমরা বসলাম বৈঠকখানায়। তার কিছুক্ষণের মধ্যেই একজন বেশ মোটাসোটা ভারী ধরনের ভদ্রলোক কালো কোট আর সাদা শার্টে প্রবেশ করলেন ঘরে। ভদ্রলোক আসতেই অংশুমানবাবু ওনাকে অভ্যর্থনা জানালেন। আসুন আসুন উকিল কাকা, পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী, আমার বিশেষ বন্ধু। ইনি আমার এই উইলটা খুঁজে বার করতে সাহায্য করেছেন। আর ইনি হলেন প্রখ্যাত সাহিত্যিক অজিত বন্দ্যোপাধ্যায়। আপনি এসেছেন দেখে খুব ভালো লাগলো। ভদ্রলোক ওনার গুরুগম্ভীর স্বরে বলে উঠলেন, আচ্ছা বুঝলাম, তা আমাকে যে এখানে ডেকেছিস অংশুমান, তোর উইলটা হাতে এসেছে তো? ওটা ছাড়া কিন্তু আমার হাতে কিছুই নেই। তবে ওটা পাওয়ার পরও যে করার কিছু থাকবে সেটাও বলতে পারছি না আমি। আর ব্যোমকেশ বাবু, আপনাকে আমি চিনতে পারিনি বলবো না, কারণ আপনার নাম সবাই শুনেছে। সত্যান্বেষী হিসেবে আপনার নাম যে কতটা জনপ্রিয় তা আমি জানি। অংশুমান যখন আপনার সাহায্য নিয়েছে, আশা করি আপনার বুদ্ধির দ্বারা উইলটি খুঁজে পেতে বিশেষ অসুবিধা তো হওয়ার কথাই নয়। এসব বলে লজ্জা দেবেন না আনন্দবাবু। আপনাকে বেশিক্ষণ অপেক্ষা করাবো না, একটা লোক আসবে, ও আসলেই আমরা কাজ শুরু করে দেব। উইলটা কোথায় আছে সেটা আমার অনুমান মাত্র, দেখা যাক ওটা সত্যি হয় কিনা। ব্যোমকেশের মুখে উকিল ভদ্রলোক নিজের নাম শুনে একটু অবাক হয়ে গেলেন। বুঝতে পারলাম উনি তো নিজের নাম বলেননি, তবুও ব্যোমকেশ ওটা বলে দিল দেখে তিনি অবাক হয়েছেন। তার আগেই অংশুমানবাবু বললেন, আপনাকে তো আমি উকিল কাকার নাম বলতে ভুলে গিয়েছিলাম, বা ওনার নাম তো আমি কখনো উল্লেখও করিনি। তবে আপনি জানলেন কিভাবে? খুব সহজ, ওনার পকেটের কাজটা ভালো করে লক্ষ্য করুন। ওখানে একটা রুমাল দেখা যাচ্ছে, আর ওটায় ছোট ছোট অক্ষরে লেখা আনন্দ। রুমালে মানুষ নিজের নাম সাধারণত লিখে রাখে, ওটা দেখেই অনুমান করলাম। কথা শেষ হতেই ঘরে এসে ঢুকলো একজন রাজমিস্ত্রি জাতীয় একটা লোক। ব্যোমকেশ ওকে দেখেই আমাদের সমেত নিয়ে হাজির হলো নিহার সামন্তর ঘরের সামনে। তারপর সেই কালকের দেখা পোর্ট্রেটার দিকে হাত দেখিয়ে বলল, সঞ্জয় কাকাকে বলো একটা মই দিতে, ওটা নামাতে হবে। মই দিয়ে যাওয়ার সময় দেখলাম সঞ্জয় কাকার মুখটা কেমন একটা হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই ওই বিশাল পোর্ট্রেটটা নিচে নেমে আসতেই বেরিয়ে পড়ল দেওয়ালের মধ্যে একটা রংচটা অংশ। জায়গাটার পলেস্তারা চটে পড়েছে, আর সেইখানে কয়েকদিন আগেই যে নতুনভাবে ইট দিয়ে গাঁথনি হয়েছে সহজেই সেটা আন্দাজ করা যায়। মিস্ত্রি ছেলেটা অত্যন্ত যত্নের সঙ্গে দেওয়ালে জমে থাকা অংশের থেকে ইটগুলো আলগা করে একটা একটা করে ভেঙে নিচে ফেলতে লাগলো। প্রায় 3 মিনিটের দীর্ঘ কাজ চলার পর এবার সেই জায়গাটা থেকে বেরিয়ে এলো একটা লোহার ছোট বাক্স। মিস্ত্রি ছেলেটা ওটা ওপর থেকেই ব্যোমকেশের হাতে ছুঁড়ে দিল আস্তে করে। ব্যোমকেশ অতি সাবধানে সেটা লুফে নিল। কয়েক মিনিটের মধ্যে লোহার বাক্সটা খোলা মাত্র সেখান থেকে বেরিয়ে এলো একটা সাদা কাগজ। সহজেই অনুমান করা যায় সেটা একটা উইল, আর সেটার হাতের লেখা দেখে স্পষ্ট যে ওটা নিহার সামন্তেরই লেখা। ব্যোমকেশ উইলটা ভালো করে পড়ল আর দেখল, তারপর কি একটা দেখে আবার যেন অবাক বনে গেল সে। রহস্যের সমাধান তো হয়ে গেছে।
উইলটা ওর হাতে, তবে ওকে এত বিব্রত দেখাচ্ছে কেন? সে কাগজটা ভালো করে এদিক ওদিক নেড়ে চেড়ে পড়ে দেখছে, তারপর সেটা উকিলবাবুর হাতে দিয়ে বলল, আপনি ভালোভাবেই জানতেন তাই না উইলের এই রহস্যের ব্যাপারটা? তবে আপনি জানতেন না এটা কোথায় লুকিয়ে রাখা আছে, তাই তো? ঠিক আছে, আমি একটা রহস্য ভেদ করেছি, যখন অন্যটাও করব ঘাবড়ে যাবার কিছু নেই। আমি এবার উইলটা ভালোভাবে পড়ে দেখলাম, সবকিছু মোটামুটি ঠিকই আছে। লেখা সেখানে অংশুমান বাবুর জমি সম্পত্তি সংক্রান্ত ভাগ পাওয়ার কথা সবকিছুই আছে, তবে যে জিনিসটা নেই সেটা হলো শেষ প্রান্তে নিহার সামন্তের সই, আর সেই সইয়ের জায়গাটা একদম ফাঁকা। অর্থাৎ এই উইলের কোনো মানেই নেই, কারণ উইল যিনি করেন তার স্বাক্ষর উইলে থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আমি আর অংশুমান বাবু যেন চমকের পর চমক খাচ্ছি, এ কিভাবে সম্ভব? তবে এত কিছু, এই রহস্যভেদ সবকিছু তবে বৃথা। কিন্তু ব্যোমকেশের মুখে যে হাসি, সে নির্বাক হয়ে চুপচাপ বসে আছে। ঠিক এমন সময় উকিলবাবু বললেন, আপনি কিভাবে বুঝতে পারলেন যে এই উইলটা এইখানে লুকানো রয়েছে? এটা তো আমিও জানতাম না। ব্যোমকেশ হাসি মুখে বলল, সব বলবো, তবে একটু অপেক্ষা করুন। আর অংশুমান বাবু, আপনি বাড়ির সমস্ত সদস্যদের এই ঘরে নিয়ে আসার ব্যবস্থা করুন। আমি কিন্তু বাড়ির মালি ও সঞ্জয় কাকাকেও এখানে উপস্থিত রাখতে চাইছি। আর সঞ্জয় কাকাকে একটা মোমবাতি আনতে বলুন। বেশিক্ষণ লাগলো না। ব্যোমকেশের কথা মতো বাড়ির কাজ করার মানুষ দুখানা এলেন। মালি ও সঞ্জয় কাকা এসে দাঁড়ালেন আমাদের সামনে। ব্যোমকেশ এবার বলা শুরু করলো, আপনারা জানতে চাইছেন না আমি কিভাবে বুঝতে পারলাম এখানে উইলটা লুকোনো আছে, তাই তো? তবে বলি, প্রথম দিনে এই বাড়িতে এসেই আমি বাগানে দেখতে পাই কয়েকটি নতুন ইট ও সিমেন্ট ইতস্তত ছড়িয়ে আছে। তখন থেকেই মনের মধ্যে সন্দেহ বাধা শুরু করে। আর আমি যখন সঞ্জয় কাকাকে জিজ্ঞেস করলাম এই বাড়িতে কোনো ইট সিমেন্টের কাজ হয়েছে কিনা, তিনি না বললেন। কিন্তু সিমেন্টগুলো যে টাটকা তাই দেখেই অনুমান করেছিলাম দেওয়ালে ইট গেঁথে উইলটা লুকিয়ে রাখা হয়েছে। তবে কোথায় সেটা আমি জানতাম না। তবে কাল রাতে যখন অংশুমান বাবুর সঙ্গে নিহার সামন্তের ঘর তল্লাশি করি, তখন দেখতে পাই এই পোর্ট্রেটটার পেছনে দেওয়ালের অংশে একটা দাগ। অর্থাৎ আপনারা দেখবেন দেওয়ালে বহুকাল কোনো ছবি ঝোলানো থাকলে সেখানে এই দাগ হবে, কিন্তু এখানে দাগটা স্পষ্ট, তাই বুঝতে পারলাম কয়েকদিনের মধ্যেই ছবিটা নাড়ানো হয়েছে। তাই আমি অনুমান করতে পারলাম এইখানেই লুকিয়ে রাখা হয়েছিল উইলটা। আমার মনে হয় সঞ্জয় কাকা ব্যাপারটা সবটাই জানতেন। মনিবের হুকুমে চুপ ছিলেন, তাই তো? উকিলবাবু এবার চিৎকার করে বলে উঠলেন, ব্রিলিয়ান্ট ব্যোমকেশ! আপনার প্রশংসা যতটা শুনেছি, আপনি যে বাস্তবে তার থেকেও ঢের বেশি বুদ্ধি ধরেন, আজ তার প্রমাণ একেবারে হাতে নাতে পেলাম। ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট! অংশুমান বাবু অধৈর্য হয়ে বলে উঠলেন, তবে ব্যোমকেশ বাবু, আপনি খুঁজে বার করলেন বটে উইলটা, কিন্তু এই উইলটির তো আর কোনো ভ্যালু নেই। এখানে তো জ্যাঠামশাই স্বাক্ষর করে যাননি। এটা তো এখন ফাঁকা কাগজের থেকে বেশি কিছুই নয়। তবে আমাদের সব কার্যক্রম ব্যর্থ হয়ে গেল। আমি থাকতে এতটা ধৈর্য হারাবেন না। চলুন আজ আপনাদের ছোটবেলার একটা বিজ্ঞানের খেলা দেখাই। বলে ব্যোমকেশ উইলের কাগজটা হাতে দিয়ে দূর থেকে মোমবাতির উপরে একটু একটু করে তাপ দিতে লাগলো। ও যে কিছু করতে চাইছে আমরা সেটা সহজেই অনুমান করতে পারলাম। কিছুক্ষণের মধ্যেই কাগজের নিচের দিকের অংশে ফুটে উঠল একটা লেখা, আর সেখানে বড় বড় হরফে লেখা যাচ্ছে একটা স্বাক্ষর, নিহার সামন্ত। আমরা দেখে হতবাক। ব্যোমকেশ বলল, আপনার জ্যাঠামশাই খুবই বুদ্ধিমান, তবে উনি যে এটা জানেন তা আমি আশা করিনি। তবে যখন বাগান মালির কাছে এটা শুনি যে উনি শেষ কয়েকদিন লেবু নিয়ে যেতেন গাছ দিয়ে ছিঁড়ে, সেটাতেই আমার কিন্তু সন্দেহ হয়। আসলে লেবুর রস যদি আপনারা কিছুক্ষণ রেখে দেন, তারপর সেটা তুলি বা কলমের মাধ্যমে সেটাকে কালি হিসেবে ব্যবহার করেন, তখন সেটা লেখার মতো কাজ করবে। কিন্তু এই রস কাগজের উপর শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেটি অদৃশ্য হয়ে যায়। আর সেই বিজ্ঞানের উপায়টি ব্যবহার করেন নিহার বাবু। তবে এই লেখা কিভাবে ফুটিয়ে তোলা যায় তাপের সাহায্যে, তা তো আপনারা সহজেই দেখলেন। নিন অংশুমান বাবু, আপনার উইল আর এই সমস্ত সম্পত্তির মালিক এখন বোধ করি আপনি। আপনার রহস্য ভেদ করার কাজ শেষ, আর আমার কাজও এখানে শেষ। অসংখ্য ধন্যবাদ।
অংশুমান বাবুর মুখে এবার হাসি ফুটে উঠল, সঙ্গে আমাদের মুখেও। এত সহজে আর এত তাড়াতাড়ি যে রহস্যের সমাধান হবে তা আমরা কেউই আশা করিনি। যতবার আমি ব্যোমকেশকে দেখি তার থেকেও বেশি অবাক হই ওর বুদ্ধিমত্তার পরিচয় পেয়ে। কিন্তু গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু আরও একটা বড় চমক তখনও বাকি ছিল। আমাদের সামনে সোফায় বসে রাজকীয় ভঙ্গিমায় একটা সিগারেট ধরিয়ে একটা শুকটান দিয়ে ব্যোমকেশ বলল, বুঝলেন অংশুমান বাবু, আপনার জ্যাঠামশাই নিহার সামন্ত কিন্তু ভালো মনের মানুষ ছিলেন, আর তিনি আপনাকে সম্পত্তি দেবার সঙ্গে সঙ্গেই ছোট বাচ্চাদের পড়াশোনা আর চিকিৎসার জন্য তার টাকার কিছু অংশ তাদের দান করে যেতে চেয়েছিলেন। আসলে উনি তো আপনাকে ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন, আশা করি আপনি সেটার মর্যাদা দেবেন। কি তাই তো নিহার বাবু? আর লুকিয়ে লাভ নেই, এরা আপনার ছদ্মবেশ ধরতে না পারলেও আমি চিনেছি। অংশুমান 5 বছর পর আপনাকে দেখছে, তাই আপনি যদি ছদ্মবেশে থাকেন তার জন্য আপনাকে চেনা অসম্ভব, কিন্তু আমার চোখে ফাঁকি দেওয়া অসম্ভব। ভুলে ফেলুন ওই দাড়িটা আর এরকম বেশভূষা। কি বলছো ব্যোমকেশ? তার মানে নিহার সামন্ত আমাদের মধ্যেই আছেন? কথাগুলো বলতে বলতে বাগান মালির দিকে ইঙ্গিত করল ব্যোমকেশ। আমরা সবাই অবাক হয়ে দৃশ্যটা দেখলাম। প্রায় 60 বছরের সন্ডা চেহারার মানুষটি নিজের সাদা পাকা দাঁড়িটি খুলে রাখলেন, আর সাথে খুলে রাখলেন একটা সাদা পাকানো গোঁফ। এ যে পোর্ট্রেটে দেখা আমাদের নিহার সামন্ত, তিনি তার মানে এতদিন ছদ্মবেশে আমাদের সামনে ঘুরে বেড়াচ্ছিলেন, আর আমরা তাকে চিনতেও পারিনি। আমরা কেন অংশুমান বাবু ওনাকে চিনতে পারেননি? তৎক্ষণাৎ সেই বসার ঘরেই নিহার সামন্ত এসে বুকে জড়িয়ে ধরল ব্যোমকেশকে। তিনি যে ওর বুদ্ধিমত্তার পরিচয় পেয়ে অত্যন্ত খুশি, সেটা ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে। 5 বছর পর জ্যাঠা আর অংশুমান বাবুর মধ্যে সেখানে অনেক ভাব বিনিময় চলে। পরে যখন আমি ট্রেনে ফিরতে ফিরতে ব্যোমকেশকে প্রশ্ন করেছিলাম যে তুমি কিভাবে নিহার সামন্তের ছদ্মবেশ ধরতে পারলে, ও হেসে উত্তর দিয়েছিল, একজন মালি যে তার পুরো জীবনটা বাগান বানাতে কাটায়, সে অতি সামান্য বেলি ফুলের নাম জানবে না? এটা কেমন অবাক শোনায় না? আর মালি হিসেবে ওনার গায়ের রং ছিল অনেক বেশি ফর্সা। আর যতই হোক, মালির শরীরের গড়ন যে এতটা স্বাস্থ্যবান হয় না তা দেখেই বুঝতে পারলাম। তবে বুঝলে ভাইয়া, এখন কয়েকটা দিন ছুটি নেব ভাবছি। মন আর পকেট দুটোই ভরে গেছে, একটু কোথা থেকে ঘুরে আসলে কেমন হয় বলো তো? আমি হাসি মুখে শুধু মাথা নেড়ে সম্মতি জানিয়ে দিলাম, কারণ আমি জানি ব্যোমকেশ বসে থাকার পাত্র নয়। সত্য অন্বেষণ যার কাজ, সে সত্য তাকে রোজ ধাওয়া করতে করতে ছুটেই আসে।